গল্পকথন বাই আদর চ্যানেলে আপনারা শুনছিলেন জহির রেহানের লেখা উপন্যাস আরেক ফাল্গুন। আজ শুনবেন চতুর্থ এবং শেষ পর্ব। ভোরে আসার কথা ছিল, আসতে বললেই হয়ে গেল ওর। ছাইদানের উপর রাখা সিগারেট থেকে শীর্ণ ধোঁয়ায় রেখা সাপের মতো এঁকে বেঁকে উঠে বাতাসে মিশিয়ে যাচ্ছে। বিছানা শূন্য, পৌঁছেও কেউ বসে নেই। বাথরুমে ঝপঝপ শব্দ হচ্ছে পানি পড়ার। বজলে চারপাশে তাকিয়ে টেবিলের উপর থেকে একটি ম্যাগাজিন তুলে নিয়ে ছবি দেখতে লাগলো। কিছুক্ষণ পর পানি পড়ার শব্দ বন্ধ হলো। তোয়ালে দিয়ে মাথার পানি মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো মাহমুদ। এই যে, তুমি এসে গেছো তাহলে? ও হেসে বলল, ওই পত্রিকার নিচে সিগারেটের প্যাকেট আছে, নিয়ে একটা ধরাও। বজলে শুধালো, শাহানাকে দেখছি না, ও কোথায় গেল? চুলে তেল মাখছিল মাহমুদ। মুখ না ঘুরিয়েই বলল, আর বলো না, ওর সঙ্গে কাল রাতে একটা বিশ্রী রকমের ঝগড়া হয়ে গেছে আমার। হঠাৎ? না, ঠিক হঠাৎ নয়। কদিন থেকে সম্পর্কটা বড় ভালো যাচ্ছিল না। ক্ষণিক বিরতি নিয়ে মাহমুদ আবার বলল, তুমি তো জানো, ওর ব্যাপারে কোনোদিন কোনো কার্পণ্য করিনি আমি। যখন যা চেয়েছে দিয়েছি। কিন্তু কি জানো, মেয়েটা এক নম্বরের নিমকহারাম, বড় নির্লজ্জ। আর ওসব কথা শুনে তোমার কাজ নেই। থেমে আবার নতুন কিছু বলতে যাচ্ছিল মাহমুদ। বজলে বাধা দিয়ে বলল, কিন্তু সে গেল কোথায়? মাহমুদ ক্ষণকাল চুপ থেকে বলল, চলে গেছে, ভোরে উঠে ওর মালপত্র নিয়ে। বুঝলে বজলে, একটা কথা না বলে চলে গেছে। যাক, মরুক গে, আমার কি। চুলের উপর চিরুনি বুলাতে বুলাতে মুখটা বিশ্রীভাবে বাঁকালো মাহমুদ। সিগারেটটা ধরিয়ে নিয়ে ম্যাগাজিনের উপর আবার চোখ নামালো সে। হ্যাঁ, যে কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম বুঝলে। হুম, বলো। পত্রিকাটা টেবিলের উপর নামিয়ে রাখলো সে। দেয়ালে টাঙানো ওর নিজের ছবিটার দিকে তাকিয়ে মাহমুদ মৃদু গলায় বলল, মুনিম তোমার ঘনিষ্ঠ বন্ধু, তাই না? এ ধরনের প্রশ্ন আশা করেনি বজলে। তাই প্রথমে সে কিছুক্ষণের জন্যে বোবা হয়ে গেল। তারপর আস্তে করে বলল, না, ঠিক ঘনিষ্ঠ বন্ধু নয়, তবে তার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। কিন্তু কেন বলো তো? না, এমনি। থেমে আবার বলল মাহমুদ, ওর সম্পর্কে তোমার ধারণাটা কি বলো তো? মানে ছেলেটা কেমন? সিগারেটে একটা টান দিল বজলে। তারপর একরাশ ধোঁয়া ছেড়ে বলল, দেখো, ব্যক্তি হিসেবে ওকে বেশ ভালোই লাগে আমার। তবে ওর রাজনৈতিক আদর্শকে আমি ঘৃণা করি। কিন্তু আজ হঠাৎ এসব প্রশ্ন করছো কেন আমায়? মাহমুদ সহসা কোনো জবাব দিল না। তারপর যখন সবকিছু খুলে বলল, তখন আর কিছু অস্পষ্ট রইল না বজলের কাছে। বজলের উচিত মুনিমের সঙ্গে খুব সদ্ভাব রাখা, ওর আস্থাভাজন হওয়া। তারপর ধীরে ধীরে ওর কাছ থেকে ভেতরের খবরগুলো সব অতি সাবধানে বের করে নেয়া। কোথায় থাকে সে, কি করে, কাদের সঙ্গে ঘুরে বেড়ায়, এইসব জেনে মাহমুদকে বলা। এর বিনিময়ে তার কর্তাদের কাছ থেকে ওকে একটা মোটা টাকার বন্দোবস্ত করে দিতে পারে মাহমুদ। কোনো খাটুনি নেই, অথচ ফিয়ান্সেকে নিয়ে আমোদ ফুর্তিতে থাকার মতো অনেক টাকা পাবে সে। অর্থাৎ তুমি আমাকে গোয়েন্দাগিরি করতে বলছো, তাই না? অল্প একটু হেসে গম্ভীর হয়ে গেল বজলে। না, ঠিক তা নয়। বুঝলে বজলে, ব্যাপারটা ঠিক তা না। মাহমুদ ইতস্তত করছিল। পকেট থেকে আরেকটা সিগারেট বের করে নিয়ে বজলে ধীরে ধীরে কেটে কেটে বলল, দেখো মাহমুদ, তুমি তো আমাকে জানো, জীবন সম্পর্কে আমার নিজস্ব একটা দর্শন আছে। সেটা হলো কারো ক্ষতি না করা, কাউকে দিয়ে ক্ষতিগ্রস্ত না হওয়া। ঝামেলা আমার ভালো লাগে না। আমি চাই নিরুপদ্র অথচ সুন্দর জীবন। আমাকে ওসব জটিলতার ভেতর না টানলে কি ভালো হয় না? একটু আগের হালকা আবহাওয়াটা হঠাৎ যেন
একটু গুমট বলে মনে হলো মাহমুদের। উভয়ে খানিকক্ষণের জন্যে মৌন হয়ে রইল। অবশেষে মৌন ভেঙে বজলে বলল, তুমি কি এখন বেরোবে কোথাও? দেয়ালে একটি টিকটিকি খাবারের তালাশে ঘুরে বেড়াচ্ছিল। সেদিকে চেয়ে থেকে মাহমুদ বলল, না, এবেলা কোথাও যাবার ইচ্ছে নেই, ঘরেই থাকবো। একটু পরে বজলে উঠে দাঁড়ালো। দুপুরের দিকে ডলি হয়তো আসতে পারে এখানে, এলে বসতে বলো, আমি আবার আসব। বলে আর অপেক্ষা করল না। ও চলে গেলে কিছুক্ষণ চোখ মুদে চুপচাপ বসে রইল মাহমুদ। হাত ঘড়িটা দেখল কয়েকবার। 9টা বাজতে মিনিট কয়েক বাকি। এতক্ষণে তার এসে যাবার কথা। মাহমুদ বিড়বিড় করে বলল, এখনো এলো না যে? উঠে কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করল সে। জানালায় গিয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ শোনা যেতে শিকারী কুকুরের মতো কানজোড়া খাড়া হয়ে গেল তার। হ্যাঁ, তারই পায়ের শব্দ। মুখখানা প্রসন্ন হাসিতে ভরে গেল। একটু পরে পর্দার ফাঁক দিয়ে তার চেহারা দেখা গেল। মাহমুদ মৃদু হেসে ডাকল, এসো। চারপাশে এক পলক তাকিয়ে নিয়ে ভেতরে এসে কৌচের উপর বসল সবুর। মাহমুদ উৎকণ্ঠা নিয়ে বলল, এত দেরি হলো যে? সবুর একটা ক্লান্তির হাই তুলে বলল, কয়েকটা ছেলে অ্যারেস্ট হয়েছে। ওদের নিয়ে ছেলেদের মধ্যে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয়েছে কিনা তাই আসতে দেরি হয়ে গেল। বলে আরেকবার চারপাশে তাকালো সে। মাহমুদ সিগারেটের প্যাকেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, তারপর কি খবর বলো? সবুর মৃদু হেসে বলল, গতকালের রিপোর্টটা পাঠিয়েছিলাম, পেয়েছেন তো? মাহমুদ মাথাটা সামনে একটু ঝুঁকিয়ে বলল, হ্যাঁ পেয়েছি। সবুর বলল, আমাকে এখনই আবার ফিরে যেতে হবে হলে। আজকে রিপোর্টটা বিকালে পাঠিয়ে দেব। আমাকে ডেকেছিলেন কেন বলুন তো? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। হ্যাঁ, শোনো, একটু সাবধানে থেকো। আর তোমার রিপোর্টগুলো খুব ভাষা ভাষা হয়ে যাচ্ছে। আরো একটু বেশি করে ইনফরমেশন দেবার চেষ্টা করো। সবুর আহত হলো। কেন, ইনফরমেশন কি আমি কম দিই? না না, সে কথা আমি বলছি নে। শব্দ করে হেসে পরিবেশটা হালকা করে দিতে চাইল মাহমুদ। বলল, আরো ইনফরমেশন থাকা দরকার, আমি সেই কথা বলছিলাম। আচ্ছা, ভবিষ্যতে তাই চেষ্টা করব। সবুর উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে আবার ফিরে এলো সে। মাহমুদ জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, কি? সবুর বলল, আমার এ মাসের বিলটা এখনো পাইনি। ও হ্যাঁ, তোমার বিল তৈরি হয়ে আছে, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। একটা সিগারেট ধরিয়ে টেবিলের উপর রাখা ম্যাগাজিনটার পাতা উল্টাতে লাগলো মাহমুদ। সবুরের পায়ের শব্দটা একটু পরে ধীরে ধীরে মিলিয়ে গেল সিঁড়ির উপর। বেলা 9টা-10টা থেকে ছেলেরা বিভিন্ন হল, কলেজ আর স্কুল থেকে এসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে লাগলো। রাস্তা দিয়ে দলবদ্ধভাবে না এসে 1-2 করে আসছিল ওরা। কারণ শহরে তখনও 144 ধারা পুরোপুরিভাবে বহাল রয়েছে। জিপে চড়ে পুলিশ অফিসাররা ইতস্তত ছোটাছুটি করছে রাস্তায়। কয়েকটি রাস্তার মোড়ে স্ট্রেন গান আর ব্রেন গান নিয়ে রীতিমতো ঘাঁটি পেতে বসেছে ওরা। শহরের চারপাশ থেকে ছেলেরা যেমন আসছিল, তেমনি সাথে করে নতুন নতুন খবর নিয়ে আসছিল ওরা। একদল ছেলে নিজেদের মধ্যে কি যেন আলোচনা করতে করতে মধুর স্টলে এসে ঢুকলো। আসাদ কাছেই বসেছিল ওদের। ঘাড় বাঁকিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নবকুমার হাই স্কুল থেকে। আর আপনারা? আমরা জগন্নাথ কলেজ। ওদিককার খবর কি? 7 জনকে অ্যারেস্ট করেছে। আরে, ডক্টর জামান যে, তোমাদের হোস্টেলে নাকি পুলিশের হামলা হয়েছিল, ব্যাপার কি? 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট 17 জন গ্রেফতার, তার মধ্যে 7 জন মেয়ে। ওর কথায় চমকে উঠল আসাদ। সালমার কথা মনে পড়ে গেল। খানিক নীরব থেকে আগ্রহের সাথে সে প্রশ্ন করল, মেয়েদের হোস্টেলেও হামলা হয়েছিল বুঝি? হয়েছিল মানে? রীতিমতো কুরুক্ষেত্র। জামান হেসে জবাব দিল। মেয়ের অবশ্য এক হাত দেখিয়েছে এবার। সেই 50 সালের কথা মনে নেই? তখন স্ট্রাইকের সময় আমরা দোরগোড়ায় শুয়ে পড়ছিলাম, আর মেয়েরা আমাদের গায়ের উপর দিয়ে টপকে ক্লাসে গিয়েছিল। সেই পাজি মেয়েগুলো
এখন আর নেই। ওগুলো প্রায় সব বেরিয়ে গেছে। এখন নতুন যারা এসেছে তারা বেশ ভালো। জামান থামল। আসাদ ভাবছিল সালমা গ্রেফতার হয়েছে কিনা জিজ্ঞেস করবে, কিন্তু কি ভেবে প্রশ্নটা করল না সে। পাশের টেবিলে তখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল আরেক দল ছেলে। একজন ডাকল, বলাই এদিকে এসো, এদিকে 2 কাপ চা দাও মধুদা। খাবার কিছু আছে? যা আছে নিয়ে এসো, ভালো করে খেয়ে নিই। যদি অ্যারেস্ট হয়ে যায় তো খিদেই মরব। কি ব্যাপার? একটা সন্দেশ চেয়েছে, হয়রান হয়ে গেলাম। এখনই কালো পতাকা তুলতে যেতে হবে। কইরে বলাই, একটা সন্দেশ কি দিবি জলদি করে? বেটা অপদার্থ, তাড়াতাড়ি কর। মুনিমকে এদিকে আসতে দেখে আসাদ উঠে দাঁড়ালো। মুনিমের হাতে 2টো কালো পতাকা আর 1 বান্ডিল কালো ব্যাজ। বান্ডিলটা টেবিলের উপর নামিয়ে রেখে মুনিম বলল, আর দেরি করে কি লাভ? ছেলেরা প্রায় সব এসে গেছে। এখন কালো পতাকাটা তুলে দিই। কি বলো আসাদ? আসাদ কোনো জবাব দেবার আগেই বাইরে থেকে কে একজন চিৎকার করে ডাকলো, মুনিম ভাই আসুন, আর কত দেরি? পাশ থেকে রাহাত বলল, দাঁড়ান মুনিম ভাই, একটু দাঁড়ান, 1 কাপ চা খেয়ে নিই। সবুর দাঁড়িয়েছিল একটু দূরে। ওর কথা শুনে সে জ্বলে উঠল ভীষণভাবে। তোমাদের শুধু খাওয়া কথা খাওয়া, কেন একদিন না খেলে কি চলে না? তোমার চলতে পারে, আমার চলে না। তার হাত রেগে উঠল। মুনিম বলল, হয়েছে, তোমরা এখন ঝগড়া বাঁধিও না। কালো পতাকা তুলতে কারা কারা যাবে এসো আমার সঙ্গে। কয়েকজন ছেলেকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ভবনের সিঁড়ি বেয়ে একটু উপরে উঠে গেল মুনিম। নিচে মধুর স্টলের দক্ষিণ পশ্চিম কোণে সংঘবদ্ধ হলো বাকি ছেলেরা। সংখ্যায় হতো 4-5 হবে ওরা। বয়সের তারতম্যটা সহজে চোখে পড়ে। কারো বয়স 16-17, বেশি হবে না। কারো 24 পেরিয়ে গেছে। কারো গায়ের রং কালো, কারো গৌরবর্ণ, কারো পরনে পায়জামা, কারো প্যান্ট। কিন্তু সংকল্পে সকলে এক। একটু পরে মুনিম আর তার সাথীদের ছাতের উপর দেখা গেল। ওরা কালো পতাকা তুলছে। পূবালী সূর্যের সোনালি আভায় চিকচিক করছে ওদের চোখ মুখ। কালো পতাকা উড়ছে আর স্লোগানের শব্দে ফেটে পড়ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সার বেঁধে কয়েকটা পুলিশের গাড়ি এসে থামল অদূরে, বিশ্ববিদ্যালয় গেটের সামনে, গাছের ছায়ায়। রাহাত মুখে মুখে গুনল, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 গাড়ি পুলিশ এসেছে রে, ওই দেখ দেখ, 7 গাড়ি পুলিশ এসেছে। সবুর ঠোঁট বাঁকালো। এতেই ঘাবড়ে গেলে বুঝি? সব পিঁপড়ে, একেবারে কাপুরুষের দল। এর চাইতে মায়ের কোলে বসে চুক চুক দুধু খাওয়া উচিত ছিল তোমাদের। খবরদার, মুখ সামলে কথা বলো বলছি, নইলে। তার হাত ঘুষি বাগিয়ে উঠছিল। দৌড়ে এসে ওর হাতটা চেপে ধরল আসাদ। এ কি হচ্ছে? এ কি করছো তোমরা? ছি ছি! ঘৃণায় দেহটা রিরি করে উঠল তার। ওদের দিকে কিছু কালো ব্যাজ আর আলপিন এগিয়ে দিয়ে বলল, নাও, কালো ব্যাজ পরাও সকলকে, তোমরাও পরো। ছেলেরা তখন চারিদিকে ছড়িয়ে পড়ে। ইতস্তত দল বেঁধে আলাপ আলোচনায় ব্যস্ত। কেউ আলোচনা করছে পুলিশ নিয়ে, কেউ ভাবছে যারা জেলে গেছে তাদের কথা। কয়েকটি ছেলে ঘুরে ঘুরে কালো ব্যাজ পরাচ্ছিল, কারো শার্টের পকেটে, কারো কাঁধের ওপর। আসাদ এগিয়ে গেল তাদের দিকে। আপনারা অমন ঘুরঘুর করছেন কেন? সবাই এক জায়গায় জামায়াত হন, ওদের ডাকুন। তারপর সে নিজেই ডাক দিল, ভাই সব। তার ডাকে ছেলেরা এসে ধীরে ধীরে সংঘবদ্ধ হতে লাগলো আমগাছতলায়। মেয়েরাও এসে পৌঁছেছে এতক্ষণে। 12 জন মেয়ে, পরনে সবার কালো পাড় দেয়া সাদা শাড়ি, চোখে মুখে সবার আনন্দের উজ্জ্বল দীপ্তি। রাহাত বলল, আপনাদের আর সবাই কোথায়? নীলা বলল, ওরা আসবে না। কেন? ওদের ভয় করে। আমগাছতলায় ছেলেদের পাশে ওর সাথীদের বসিয়ে রেখে নীলা সোজা মুনিমের কাছে এলো। কই ব্যাজ দিন, আমরা এখনো ব্যাজ পাইনি। আমার কাছে তো নেই, আসাদের কাছে। হাত দিয়ে অদূরে দাঁড়ানো আসাদকে দেখিয়ে দিল সে। পুলিশ অফিসাররা তখন গেটের সামনে দাঁড়িয়ে প্রক্টরের সঙ্গে কি যেন আলাপ করছিল অত্যন্ত অন্তরঙ্গ ভাবে। ছেলেরা ওদের দিকে তাকিয়ে আলাপ করছিল। তুমি কি মনে করো
পুলিশেরা ভেতরে আসবে? আসবে মানে? দেখছো না ওরা ভেতরে আসার জন্য প্রস্তুত হচ্ছে। হলেই হলো নাকি? আমরা ওদের ভেতরে আসতে দেব না। আমরা এখানে শুয়ে পড়ব, তবুও ঢুকতে দেব না ওদের। আমরা এখানে জান দিয়ে দেব, তবুও। আহ, আপনার থামুন। এত উত্তেজিত হচ্ছেন কেন? একটু চুপ করুন। মুনিমের গলা শোনা গেল একটু পরে, কিন্তু শোরগোল থামানো গেল না। কে একজন চিৎকার করে উঠল, ওই যে আরো 2 লরি পুলিশ আসছে, দেখো দেখো। 2 লরি নয়, 3 লরি। তাকে শুধরে দিল আরেকজন। দেখলো মাথায় লোহার টুপি লাগিয়েছে ওরা, যেন যুদ্ধ করতে এসেছে। প্রক্টর সাহেবকে সাথে নিয়ে 3জন পুলিশ অফিসার লনটা পেরিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো ছেলেদের দিকে। ইন্সপেক্টর রশিদের বুকটা কাঁপছিল ভয়ে। কে জানে, ছাত্রদের ব্যাপার, কিছু বলা যায় না। কাছে গেলে কেউ যদি একটা ইট ছুঁড়ে মারে মাথার উপর, তাহলে? ওহ, কেন যে এই পুলিশ লাইনে এসেছিলাম! অস্পষ্ট গলায় বিড়বিড় করে উঠে ইন্সপেক্টর রশিদ। পাশ থেকে কিউ খান জিজ্ঞেস করেন, কি বললেন? বড় সাহেবের প্রশ্নে রীতিমতো অপ্রস্তুত হয়ে যায় ইন্সপেক্টর রশিদ। সামলে নিয়ে বলে, না না, ও কিছু না স্যার। বলছিলাম কি, এই ছেলেগুলো বড় বেশি বেড়ে গেছে, এদের আচ্ছা করে ঢ্যাঙানো উচিত। হুম। ঠোঁটের উপর মৃদু হাসি খেলে গেল কিউ খানের। ওদের দিকে এগুতে দেখে ছেলেরা এমন বিকটভাবে চিৎকার জুড়ে দিল যে কে কি বলছিল ঠিক বোঝা গেল না। আসাদ এগিয়ে এসে থামাতে চেষ্টা করলো ওদের, কিন্তু কেউ থামল না। ইন্সপেক্টর রশিদ বার কয়েক ইতস্তত করে বলল, আমাদের কথা আপনারা একটু শুনবেন কি? আপনাদের কথা আমরা শুনতে চাই না। আপনারা এখান থেকে চলে যান। এটা কি পুলিশ ব্যারাক নাকি? এটা বিশ্ববিদ্যালয়। এখানে কে ঢুকতে দিয়েছে আপনাদের? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। রেগে চোখ মুখ লাল হয়ে গেল কিউ খানের। বার কয়েক দাঁতে দাঁত ঘষলেন তিনি। তারপর ইশারায় সাথীদের ফিরে আসতে বলে, নিজেও ফিরে যাবার জন্য পা বাড়ালেন। কপালে তার ভাবনার ঘনরেখা। কি করা যেতে পারে এখন? এদিকে ছেলেরা তখন উত্তেজনায় ফেটে পড়ছে। ওদের কিছুতেই এদিকে আসতে দেব না আমরা। না মুনিম ভাই, আপনি না বললে কি হবে? আমরা ওদের বাধা দেবই। ইট মেরে ওদের মাথা ফাটিয়ে দেব আমরা। সবার গলা ছাপিয়ে সবুরের গলা শোনা গেল, ভাই সব, তোমরা ইট জোগাড় করো। আমরা জান দেব, তবু মাথা নোয়াবো না। আমরা বীরের মতো লড়ব। ইট জোগাড় করো। ওর কথাটা শেষ না হতে কে একজন চিৎকার করে উঠল, পুলিশ! আরেকজন বলল, পালাও পালাও। অদূরে শখানেক পুলিশ অর্ধবৃত্ত আকারে ছুটে আসছে ছাত্রদের দিকে। মাথায় ওদের হেলমেট, হাতে একটা করে লাঠি। লোহার নাল লাগানো বুট জুতা দিয়ে শ্যামল দুর্বা গাছগুলো মারিয়ে ছুটে আসছিল ওরা। ছুটে আসছিল দু চোখে বন্য হিংস্রতা নিয়ে। পালাও পালাও পুলিশ! এর মাঝে আরেকটি কণ্ঠ শোনা গেল, ভাই সব, পালিও না, রুখে দাঁড়াও। সে কণ্ঠস্বর আসাদের, কিন্তু তার কণ্ঠস্বর চাপা পড়ে গেল চারদিকের উন্মুক্ত কোলাহলে। ভাই সব, পালিও না! সমস্ত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আসাদ। সামনে তাকিয়ে দেখল পুলিশগুলো প্রায় গায়ের উপর এসে পড়ছে তার। পেছনে একটা ছেলেও দাঁড়িয়ে নেই। সকলে পালাচ্ছে। শুধু 5টি মেয়ে ভয়ার্ত চোখ মেলে বসে আছে ওর পেছনে আমগাছতলায়। ভাই সব! শেষবারের মতো ডাকতে চেষ্টা করলো আসাদ। পরক্ষণে একটা লাঠি এসে পড়ল ওর কোমরের উপর। আরেকটা, আরো একটা আঘাত। তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল আসাদ। পাশ থেকে কে যেন গম্ভীর গলায় বলল, অ্যারেস্ট হিম। আর সঙ্গে সঙ্গে 2জন কনস্টেবল তাদের ইস্পাত দৃঢ় বাহুবন্ধনে আবদ্ধ করল তাকে। আসাদের মনে পড়ল 52 সালের একটি দিনে প্রথম যে 10জন ছেলে 44 দ্বারা ভঙ্গ করেছিল, তাদের নেতৃত্ব দিয়েছিল সে। সেদিনও সবার আগে গ্রেফতার করা হয়েছিল তাকে। আর আজ 3 বছর পর সেই দিনটিতে সে আবার সবার আগে বন্দী হলো। বাণিজ্য ভবনের দিকে যারা পালাচ্ছিল, তাদের মধ্যে মেয়েও ছিল একজন। সারিতে পা জড়িয়ে কংক্রিটের রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে গেল মেয়েটা। জীবনে কোনোদিন পুলিশের মুখোমুখি হয়নি, তাই ভয়ে মুখখানা সাদা হয়ে গেল তার। কলজেটা ধুকধুক করতে লাগলো গলার কাছে এসে। মনে মনে সে খোদাকে ডাকলো, খোদা বাঁচাও। পরক্ষণে চেয়ে দেখলো একটা কনস্টেবল লাঠি উঁচিয়ে ছুটে আসছে ওর দিকে।
অস্পষ্ট আর্তনাদ করে মেয়েটার চোখ জোড়া বন্ধ করল। পুলিশ ভ্যানে উঠে দাঁড়াতে আসাদ পেছন তাকিয়ে দেখল আমগাছতলায় বসে থাকা সেই 5টি মেয়েকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে এদিকে। নীলা আছে, রানু আর রুকেয়াও আছে ওদের দলে। ওরা হাত তুলে অভিবাদন জানালো ওকে। তারপর এগিয়ে গেল আরেকটা পুলিশ ভ্যানের দিকে। ওদের দিক থেকে চোখ জোড়া সরিয়ে আনতে আসাদ চমকে উঠল। রাহাতও গ্রেফতার হয়েছে। কপাল চুইয়ে দরদর করে রক্ত ঝরছে ওর। সাদা জামাটা ভিজে লাল হয়ে গেছে রক্তে। কাছে আসতে দুহাতে ওকে বুকের ভেতর জড়িয়ে নিল আসাদ। তারপর পকেট থেকে রুমাল বের করে ওর ক্ষতস্থানটা চেপে ধরল সে। মেয়েরা তখন পাশের ভ্যান থেকে স্লোগান দিচ্ছিল, বরকতের খুন ভুলব না, শহীদদের খুন ভুলব না। আরো জনকয়েক ছেলেকে এনে তোলা হলো প্রিজন ভ্যানের ভেতর। তাদের মধ্যে একজনের কাঁধের উপর লাঠির ঘা পড়ায় হাড়টা ভেঙে গিয়েছে। তাই ব্যথায় সে কাতরাচ্ছিল আর ফিসফিস করে বলছিল, হাড়টা আমার ভেঙে গিয়েছে একেবারে, মাগো ব্যথায় যে মরে গেলাম। কি তোমরা চুপ করে কেন, স্লোগান দাও। আসাদ স্লোগান দিল, শহীদ স্মৃতি। আর সকলে বলল, অমর হোক। ছাত্রদের কাছ থেকে প্রথম প্রতিরোধ এলো লাইব্রেরির ভেতরের দরজায়। দুটো টেবিল টেনে এনে দরজার উপর ব্যারিকেড সৃষ্টি করলো ওরা। একটি ছেলে চিৎকার করে ডাকলো, আরো টেবিল আনো এদিকে, আরো আরো। দরজাটা আটকে ফেললো, যেন ঢুকতে না পারে। ওদের এখানে ঢুকতে দেব না আমরা, না, কিছুতেই না। ওরা যখন প্রতিরোধ সৃষ্টি করার পরিকল্পনা করছিল, তখন কিছু সংখ্যক ছেলে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সেলফ থেকে কয়েকটা বই নামিয়ে সুবোধ বালকের মতো পড়তে বসে গেল। বাইরে যে অত কিছু ঘটে গেল, যেন ওসবের সাথে কোনো যোগ ছিল না ওদের। যেন আগে থেকে এমনই পড়ছিল ওরা, এখনো পড়ছে। ওদের দিকে চোখ পড়তে ঘৃণায় দেহটা বার কয়েক কেঁপে উঠল বেনুর। চোখ জোড়া জ্বালাপোড়া করে উঠল। একটা ছেলের হাত থেকে ছো মেরে বইটা কেড়ে নিয়ে তীব্র গলায় যেন তিরস্কার করে উঠল, আপনার লজ্জা করে না এখন বই পড়ছেন? ওদিকে আপনার বন্ধুদের কুকুরের মতো মারছে, আপনার লজ্জা করে না? কয়েকটি ছেলে লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো, কিন্তু কয়েকজন উঠল না। আগের মতো বইয়ের পাতায় মনোনিবেশ করলো তারা। একজন ছেলে গলা ছড়িয়ে বলল, থাক, ওদের পড়তে দাও, কাপুরুষদের শান্তিতে থাকতে দাও। তোমরা সকলে এদিকে এসো, পুলিশগুলোকে এখানে কিছুতেই ঢুকতে দেব না আমরা। কিন্তু পেছনের দরজা দিয়ে পুলিশগুলো ততক্ষণে ঢুকে পড়েছে সেখানে। শুধু সেখানে নয়, মেয়েদের কমন রুমে, অধ্যাপকের ক্লাবে, বাণিজ্য ভবনে, দোতলার করিডোরে, সারা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব নৃত্য শুরু হয়েছে পুলিশের। ঘুম ঘুম চোখে পায়ের শব্দটা কানে আসছিল তার। ভেজানো দরজাটা ঠেলে কে যেন ঢুকলো ভেতরে। পায়ের শব্দ ঘরের মাঝখানে এসে স্লথ হয়ে গেল, তারপর থেমে গেল এক সময়ে। মাহমুদ চোখ মেলে তাকালো এতক্ষণে। চোখে মুখে অপ্রস্তুত ভাব নিয়ে সামনে দাঁড়িয়ে ডলি। ও আপনি, বসুন। শুয়েছিল, উঠে বসলো মাহমুদ। ওর দিকে ভালো করে তাকাতে সাহস হলো না ডলির। গত রাতের কথা মনে হতে অকারণে আরক্ত হলো সে। টিয়ে রঙের ব্যাগটা টেবিলের উপর রেখে দিয়ে সামনের কোষ্ঠীতে বসে পড়ল ডলি। পরনে তার হলদে ডোরাকাটা শাড়ি, গায়ে সিফনের ব্লাউজ, চুলগুলো সুন্দর বেনি করা, কপালে চন্দনের একটা ছোট্ট ফোঁটা, আর কানে একজোড়া সাদা পাথরের টব। ডলিকে বেশ লাগছিল দেখতে। বার কয়েক ইতস্তত করে ওর দিকে না তাকিয়েই ডলি জিজ্ঞেস করলো, বজলের আসবার কথা ছিল, ও কি এসেছিল এখানে? বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওপাশের বড় জানালাটা খুলে দিল মাহমুদ। তারপর বলল, এসেছিল, আপনাকে বসতে বলে গেছে। ডলি হতাশ হলো। আসবে তো বলে গেছে, কিন্তু কখন আসবে তার কি কোনো ঠিক আছে? এতক্ষণ কি করে এখানে অপেক্ষা করবে ডলি? দুজনে চুপ করেছিল। মাহমুদ নীরবতা ভেঙে একটু পরে বলল, শহরের কোনো খবর জানেন? ডলি প্রথমে ঠিক বুঝতে পারল না, পরে বুঝতে পেরে বলল, না, কিছু জানে না সে। মাহমুদ বলল, আসাদ, রাহাত সহ অনেক ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ গ্রেফতার করেছে। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। কার কাছ থেকে শুনলেন? কণ্ঠস্বরে ওর ব্যগ্রতা দেখে একটু অবাক না হয়ে পারল না মাহমুদ। বলল, সারা শহর জানে, আর আপনি জানেন না? এ কথার পর চুপ করে গেল ডলি।
আর কোনো প্রশ্ন করল না। মাহমুদ লক্ষ্য করল ডলি যেন হঠাৎ বেশ গম্ভীর হয়ে গেছে। কিছু ভাবছে সে, কিন্তু অত গভীরভাবে কি ভাবতে পারে ডলি? একটু পরে ডলি জিজ্ঞেস করল, কেন গ্রেফতার করা হলো ওদের? মাহমুদ না হেসে পারল না। হেসে বলল, বড় বোকার মতো প্রশ্ন করলেন আপনি। বিনে কারণে কি ওদের গ্রেফতার করা হয়েছে? ওরা আইন অমান্য করেছিল। ক্ষণকাল থেমে মাহমুদ আবার বলল, ওদের নেতা কি যেন নাম ছেলেটার? হ্যাঁ, মুনিম। ওকে নিশ্চয় চিনেন আপনি? ডলি চমকে উঠে বলল, কই না তো। আপনি কার কাছে শুনলেন? মাহমুদ মৃদু হেসে বলল, বজলের ও বন্ধু কিনা, তাই ভাবলাম সে ওর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। ডলি মাটিতে চোখজোড়া নামিয়ে রেখে ঈষৎ ঘাড় নাড়ল। না, বজলে ওর সঙ্গে আলাপ করিয়ে দেয়নি ডলির। আলোচনার ধারাটা হয়তো অন্যদিকে নেয়ার জন্যে একটু পরে ডলি জিজ্ঞেস করল, উনি কোথায়? ওনাকে দেখছি না যে। মাহমুদ বুঝতে না পেরে বলল, কার কথা বলছেন? ওয়াইফ। মাহমুদ যেন চিৎকার করে উঠল, আমার ওয়াইফ? তারপর হো হো করে হেসে উঠে বলল, ওহো, শাহানার কথা বলছেন? কে বলেছে ও আমার ওয়াইফ? ও নিজে বুঝি? ডলি ঘাড় নেড়ে বলল, না, অন্যের কাছে শুনেছি। কে সে? বজলে। বজলে? মাহমুদ আবার শব্দ করে হেসে উঠল, তাহলে আপনি ভুল শুনেছেন। শাহানা আমার বোন। বলে হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল সে। ডলির ভালো লাগছিল না। সবকিছু যেন কেমন অস্বস্তিকর মনে হচ্ছিল তার কাছে। খানিকক্ষণ চুপ করে থেকে একসময়ে উঠে দাঁড়ালো সে। মাহমুদ সচকিত হয়ে বলল, এ কি, আপনি চললেন নাকি? ডলি ওর দিকে না তাকিয়ে বলল, বজলে এলে বলবেন শরীরটা আমার খুব ভালো লাগছিল না, তাই চলে গেলাম। আচ্ছা, তাই বলবো। ও চলে যেতে চাওয়ায় যেন স্বস্তি পেল। কে জানে, শাহানা সম্পর্কে যদি আরো কিছু জিজ্ঞেস করে বসতো। ডলি চলে গেলে একটা সিগারেট ধরিয়ে মনে মনে বজলেকে গালাগালি দিল মাহমুদ। আস্ত একটা ইডিয়ট। তারপর গুনগুন করে ইংরেজি গানের কলি ভাসতে লাগলো সে। একটু পরে তাকেও বেরুতে হবে বাইরে। লালবাগে যখন প্রথম পুলিশ ভ্যানটা এসে পৌঁছালো, বেলা তখন পশ্চিমে হেলে পড়েছে। শুকনো ধুলো উড়ছে বাতাসে। হলদে রোদ চিকচিক করছে লালবাগের মাঠের ওপর, যেখানে এককালে সেই 100 বছর আগে দেশি সিপাহীরা বিদ্রোহ করেছিল বিদেশি বেনিয়ারদের বিরুদ্ধে। সেই মাঠে পুলিশ ভ্যানটা গেটের সামনে এসে থামতে কবি রসুলকে দেখতে পেল আসাদ। পরনে তার একটি লুঙ্গি, গায়ে কম্বল জড়ানো। ওদের দেখতে পেয়ে ছুটে এলো কবি রসুল। কোথা থেকে ধরেছে তোমাদের? ইউনিভার্সিটি থেকে। এখানে কজন? এখানে আমরা 18 জন। আরো অনেককে ধরেছে, ওদেরও এখনই নিয়ে আসবে। সকালে যারা ধরা পড়েছিল তারা সকলে ঘিরে দাঁড়ালো নতুন অব্যগতদের। হাতে হাত মেলালো ওরা। তারপর রাহাতের দিকে চোখ পড়তে অস্পষ্ট আর্তনাদ করে উঠল, এ কি, ওর মাথা ফাটলো কেমন করে? আসাদ বলল, ইউনিভার্সিটিতে লাঠিচার্জ করেছে ওরা। তাই নাকি? হ্যাঁ। পাশে একজন দারোগা দাঁড়িয়েছিল। কবি রসুল তার দিকে তাকিয়ে রেগে উঠল, কি সাহেব, তামাশা দেখছেন বুঝি? ছেলেটা তো মারা যাবে, একটা ডাক্তার ডাকুন না। এখানে ডাক্তার ডাকার কোনো নিয়ম নেই, দারোগা জবাব দিল। বলেন তো তাকে হাসপাতালে পাঠাই। হয়েছে, আপনাকে অত দরদ দেখাতে হবে না। সবুর মাটিতে থুতু ছিটিয়ে বলল, লোকগুলোকে দেখলে ঘেন্নায় বমি আসে আমার। যান যান সাহেব, এখান থেকে দূরে সরে যান। এমন অপ্রত্যাশিত অপমানকর কথা শুনে রাগে চোখমুখ লাল হয়ে উঠল লোকটার, কিন্তু কিছু বলতে সে সাহস করল না। চুপচাপ সরে গেল একপাশে। মেডিকেলের ছেলেরা বলল, আপনারা ঘাবড়াবেন না, জখমটা তেমন মারাত্মক নয়, আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি। বলে ওরা এগিয়ে এসে রাহাতকে ধরাধরি করে বারান্দায় নিয়ে গিয়ে বসালো। ওসমান খান বলল, একটু গরম পানি আর কিছু আয়োডিন দরকার। আয়োডিন আর গরম পানি আনার বন্দোবস্ত করতে গেল কবি রসুল। পুলিশ ভ্যান থেকে নামবার আগ পর্যন্ত আসাদ ভেবেছিল সালমার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে সে কি আগের মতো সহজভাবে কথা বলতে পারবে।
গতরাতের কথা বারবার করে মনে পড়ছিল তার। থানা অফিসের পাশে লম্বা ব্যারাকটার সামনে আরো ৭-৮টা মেয়ের মাঝখানে বসে ওদের কি যেন বোঝাচ্ছিল সালমা। দেখে আসাদ বুঝলো ওরা মেডিকেলের মেয়ে। সকালে হোস্টেল থেকে ধরা পড়েছে ওরা। কারো পরনে সেলোয়ার, কারো পরনে শাড়ি। আসাদকে দেখে ফিক করে হেসে দিল সালমা। তারপর অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, বেশ, আপনি ধরা পড়েছেন তাহলে? কি করব বলুন, আপনাদের ছেড়ে থাকতে পারলাম না। আসাদের কথায় মুখখানা ঈষৎ রাঙা হয়ে উঠল সালমার। চোখ জোড়া মাটির দিকে নামিয়ে পরক্ষণে গম্ভীর হয়ে গেল সে। কে জানে, হয়তো গতরাতের কথা মনে পড়েছে তার। আসাদ ভাবল। একটু পরে সালমা ইতস্তত করে বলল, আমরা ভোর রাতেই অ্যারেস্ট হয়েছি। হ্যাঁ, আমি তা শুনেছি। কার কাছ থেকে শুনলেন? ভ্রুজোড়া স্বল্প বাঁকিয়ে প্রশ্ন করল সালমা। আসাদ বলল, আপনার সহপাঠীদের কাছ থেকে। ও। সালমা মৃদু হেসে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে আরেকটি মেয়ের সঙ্গে কথা বলতে লাগলো। না, গতরাতের কথা এখন আর মনে নেই তার। সব ভুলে গিয়েছে মেয়েটি। আসাদ ভাবল। ভেবে কেন যেন মনটা ব্যথায় টনটন করে উঠল তার। ভার্সিটির মেয়েদের নিয়ে তখন দ্বিতীয় প্রিজন ভ্যানটা এসে পৌঁছলো লালবাগে। ওদের দেখতে পেয়ে শিশুদের মতো আনন্দের হাততালি দিতে দিতে সেদিকে এগিয়ে গেল মেডিকেলের মেয়েরা। এই যে নীলা, যে এসো এসো। ছুটে এসে ওকে দুহাতে জড়িয়ে ধরল সালমা। রানু বলল, বাহ সালমা আপা, তুমি? বেশ ভালোই হলো, একসঙ্গে থাকা যাবে। সালমা জিজ্ঞেস করলো, তোমরা কজন? নীলা জবাব দিল, ৫। তাহলে ৫ আর ৮ মিলে আমরা ১৩ জন হলাম। হ্যাঁ, ১৩ জন মেয়ে আমরা, সালমা বলল। আসাদ কাছে দাঁড়িয়েছিল। ফোড়ন কেটে বলল, আমাদের তুলনায় কিন্তু সমুদ্রে বাড়ি বিন্দু। হয়েছে হয়েছে, অত বড় বড় কথা বলবেন না। নীলা ঠোঁট বাঁকালো। দেখেছি আপনাদের সাহস। পুলিশ দেখে সব বেরোলের মতো পালিয়েছেন, আবার কথা বলেন। আমরা পালাইনি। উত্তরে কি যেন বলতে যাচ্ছিল আসাদ। এমন সময় আরো এক পুলিশ ভ্যান এসে থামলো সেখানে। আরো একদল ছেলে, আরো একদল মেয়ে। তারপর বেলা যত পড়তে লাগলো, গ্রেফতার করে আনা ছেলে মেয়ের সংখ্যাও তেমনি বাড়তে লাগলো ধীরে ধীরে। কাঁটাতারার পুলিশ ঘেরা মাঠটার মধ্যে গোল হয়ে বসলো ছেলেরা মেয়েরা। আর তারা প্রতীক্ষা করতে লাগলো কখন জেলখানায় নিয়ে যাবে। তাদের সকলের মুখে হাসি, চোখে শপথের কাঠিন্য। হঠাৎ এক সময়ে সবার মাঝখান থেকে অপূর্ব দরদ নিয়ে নীলা গান গেয়ে উঠল, যদি তোর ডাক শুনে কেউ না আসে। তারপরে সে গাইল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওর গান শুনে কিছুক্ষণের জন্য সবাই যেন বোবা হয়ে গেল। কে গভীর মৌন চারপাশে থেকে এসে গ্রাস করলো ওদের। খানিকক্ষণ পরে আবার কলকল করে কথা বলে উঠল ওরা। কবি রসুল একজন দারোগাকে ডেকে বলল, কি ব্যাপার, আমাদের কি এখানে ফেলে রাখবেন নাকি? আরেকজন জিজ্ঞেস করলো, জেলখানায় কখন নেবেন? এখানে আর ভালো লাগছে না, জেলে নিতে হয়, নিয়ে চলুন। উহ, এ ফাঁকা মাঠের মধ্যে কতক্ষণ ধরে থাকা যায়? দয়া করে একটু তাড়াতাড়ি করুন না আপনারা। ওদের হই হট্টগোলের একপাশে চুপচাপ বসেছিল মুনিম। লাঠির আঘাত লেগে ভাচকটা ফুলে গেছে ওর। নীলার গান শুনে বারবার ডলির কথা মনে পড়ছে। ডলিও তো নীলার মতো আসতে পারতো এখানে, কেন সে এলো না? ভাবতে গিয়ে বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল মুনিমের। ওকে চুপচাপ বসে থাকতে দেখে বেনু এসে বলল, কি ভাবছো মুনিম ভাই? না, কিছু না। চোখ তুলে বেনুর দিকে তাকালো মুনিম। দেহের গড়নটা ওর একটু ভারী গোছের, চেহারাখানা সুন্দর আর কামনীয়। সবার সঙ্গে হেসে হেসে কথা বলে বেনু। কোনো আবিলতা নেই, কুলসতা নেই। আর কাজ পেলে কি খুশিই না হয় মেয়েটা। দুহাতে কাজ করে। ওর দিকে তাকিয়ে মুনিমের আবার মনে হলো, ডলি কেন বেনুর মতো হলো না। বেনু ওর পাশে বসলো। খোলা চোখটার দিকে দৃষ্টি পড়তেই বলল, লাঠির আঘাত লেগেছিল তাই না মুনিম ভাই? মুনিম সংক্ষেপে বলল, হ্যাঁ। বেনু বলল, মেডিকেলের ছেলেদের বললে ওরা সুন্দরভাবে ব্যান্ডেজ করে দেবে। বলবো ওদের? বেনুর উৎকণ্ঠা দেখে অবাক হলো মুনিম। বেনু আর কিছু বলল না। চুপচাপ রোদে চিকচিক করা অসমতল মাঠটার দিকে চেয়ে রইল। অদূরে বসা সালমা আসাদকে জিজ্ঞেস করল, আপনি এর আগে কোনোদিন জেলে যাননি? গেছি। কবার? ৩ বার। তাই নাকি? হ্যাঁ। আসাদ মৃদু হাসল। চেয়ে দেখল মাটির দিকে, চোখ নামিয়ে কি যেন ভাবল সালমা।
কে জানে, হয়তো গতরাতের কথা ভাবছে সে, কিংবা ভাবছে তার কারারুদ্ধ স্বামীর কথা। কি ভাবছে জিজ্ঞেস করতে সাহস হলো না আসাদের। মাঠের এপাশটায় এরা বসেছিল, ওপাশটায় তখন কবি রসুল একজন পুলিশ অফিসারের উপর রেগে গিয়ে বলছে, এই রোদের ভেতর কতক্ষণ বসিয়ে রাখবেন এখানে? জেলে নেবেন না নাকি? নেব নেব, এত ধৈর্য হারাচ্ছেন কেন? এখনই নেব। জবাবটা তাড়াতাড়ি সেরে সেখান থেকে তাড়াতাড়ি সরে গেল পুলিশ অফিসারটা। সবুর মাটিতে থুতু ছিটিয়ে বলল, লোকগুলোকে দেখলে ঘেন্নায় বমি আসে আমার। তোমরা কেমন করে যে ওদের সঙ্গে কথা বলো। আবার মাটিতে থুতু ছিটালো সে। কেউ কিছু বলল না। পরদিন ৩-৪খানা পুলিশ বোঝাই গাড়ি উত্তর থেকে দ্রুত দক্ষিণ দিকে চলে গেল। এক নজর সেদিকে তাকিয়ে দেখলো বজলে। তারপর মৃদু পায়ে আবার হাঁটতে লাগলো। মিরেন্ডারে বসে এক কাপ চা খাবে। কাছের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই শাহানাকে একা বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল বজলে। ওকে দেখতে পেয়ে শাহানা লান হাসল। চা খেতে এলেন বুঝি? বজলে ওর সামনের চেয়ারটা টেনে নিয়ে বসে বলল, হ্যাঁ। আপনি খেয়েছেন? হ্যাঁ। আরেক কাপ খান আমার সঙ্গে। শাহানা হ্যাঁ না কিছু বলল না। বয় এসে দাঁড়িয়েছিল। বজলে ২ কাপ চা আনতে বলল তাকে। বয় চলে গেলে বজলে হঠাৎ প্রশ্ন করে বসল, এখানে কোথায় আছেন আপনি? শাহানা সে কথার কোনো জবাব না দিয়ে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল বজলের দিকে। তারপর বলল, মাহমুদের সঙ্গে কি আপনার দেখা হয়েছিল এর মধ্যে? বজলে বলল, হ্যাঁ, সকালে ওরাখানে গিয়েছিলাম আমি। শাহানা মাথা নিচু করে কয়েক মুহূর্ত নীরব থেকে বলল, আমি এখন সেগুন বাগানে আমার এক বান্ধবীর বাসায় আছি। ও, বজলে মৃদুস্বরে বলল। বয়সে চা রেখে গেল টেবিলের ওপর। পটের ভেতর ১ চামচ চিনি ঢেলে দিয়ে শাহানা বলল, ও নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কথা বলেছে আপনাকে। বজলে কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে বন্ধুর পক্ষ নিয়ে বলল, না, ও কিছু বলেনি আপনার সম্পর্কে। নিশ্চয়ই বলেছে, আপনি লুকাচ্ছেন আমার কাছে। অদ্ভুতভাবে হাসল শাহানা। পেয়ালায় চা ঢালতে ঢালতে আবার বলল, জানেন, লোকটা বিয়ে করবে বলে কথা দিয়েছিল আমায়, আর এখন বলে, না, আমি ওরকম কোনো কথা দেইনি। ক্ষণকাল থেমে আবার বলল সে, তখন কত অনুনয়, তোমার ভালোবাসা পেলে স্বর্গমত্ত এক করে দেব, আর এখন জোচ্চোর কোথাকার। বজলে মাথা নিচু করেছিল, চোখ তুলে এবার তাকালো ওর দিকে। পরনে একখানা কলাপাতা রঙের পাতলা শাড়ি, সাদা ব্লাউজ, ঠোঁটে হালকা লিপস্টিক লাগানো, চুলগুলো গোলাকার খোপা করা। ডলির চেয়ে কম সুন্দরী নয় শাহানা। চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে শাহানা আবার বলল, ও ভেবেছে চিরকাল আমি ওর করুণায় ভিখারি হয়ে থাকি। উর্বর চিন্তা বটে, বলে অদ্ভুতভাবে হাসল শাহানা। তারপর চায়ের পেয়ালায় মৃদু চুমুক দিয়ে বলল, থাক ওসব কথা, আপনার কি খবর বলুন। চা খেয়ে বেরিয়ে কোথাও যাবেন? বজলে একটা সিগারেট ধরে বলল, কিছু ঠিক নেই, এমনি একটু ঘুরে বেড়াবো। শাহানা বলল, আমার ওখানে চলুন না। বজলে শুধালো, কোথায়? সেগুন বাগানে। ওকে অবাক করে দিয়ে অপূর্ব গলায় শাহানা বলল, ওরা সবাই দেশের বাড়ি গেছে, বাসাটা খালি। রাতের বেলা একা থাকতে বড় ভয় করবে আমার। চলুন না, আপনিও থাকবেন। শাহানার দুচোখে আশ্চর্য আমন্ত্রণ। চুল থেকে পা পর্যন্ত ওর পুরো দেহটার দিকে এক পলক তাকালো বজলে। ডলিকে মনে পড়ল, ও যদি জানতে পারে। না, ও মোটেই জানতে পারবে না। সিগারেটে একটা জোরে টান দিল বজলে। তারপর কাপা গলায় বলল, আচ্ছা, যাব। ওর চোখে চোখ রেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ছাড়ল শাহানা। মিরেন্ডার থেকে বেরিয়ে একখানা রিক্সা নিল ওরা। ওর কানের কাছে মুখ এনে বজলে কি যেন বলতে যাচ্ছিল। শাহানা বলল, ডলি গেল। ডলি? বজলে আঁতকে উঠল। কোথায় দেখলেন তাকে? শাহানা বলল, এই তো রিক্সা করে গেল ওদিকে। মুহূর্তে মুখখানা বিবর্ণ হয়ে গেল বজলের। ও কি দেখেছে আমাদের? শাহানা হেসে দিয়ে বলল, তা কেমন করে বলবো, বলে ওর হাতে একটা মৃদু চাপ দিল শাহানা। ওর হাতখানা মুঠোর মধ্যে নিয়ে নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করলো বজলে। তারপর একটা সিগারেট ধরিয়ে ফ্যাকাশে দৃষ্টি মেলে বাইরের দিকে তাকিয়ে রইল সে। হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধুকপুক করছে।
আকাশের পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। দিনের ক্লান্তি শেষে রাত তার স্নিগ্ধতা নিয়ে আসছিল পৃথিবীর বুকে। কর্মচঞ্চল শহর রাত্রের মুখোমুখি দাঁড়িয়ে এই বিষণ্ণ বিকেলে হঠাৎ মৌন গভীর সমুদ্রে ডুব মেরেছিল যেন। জেল গেটের সামনে বন্দি ছাত্রছাত্রীদের জড়ো করা হলো এনে। একজন নয়, দুজন নয়, 250-র ওপর সংখ্যা ওদের। খবর পেয়ে আত্মীয় স্বজনেরা খোঁজ নিতে এসেছেন। কার কি প্রয়োজন কাগজে টুকে নিচ্ছে চটপট। সালমার বিছানাপত্তর আর কাপড় চোপড় নিয়ে শাহেদ এসেছিল। হোলডল আর সুটকেসটা সামনে নামিয়ে রেখে বলল, নে আপা, তোর জিনিসপত্রগুলো সব দেখে নে। আমাকে এক্ষুনি যেতে হবে, জলদি কর। কেন, তুই কোথায় যাবি? সালমা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল। শাহেদ বলল, বারে, তোদের ধরে এনেছে তার প্রতিবাদে ধর্মঘট করবো না বুঝি? সালমা মনে মনে খুশি হলো। বলল, দেখো, তুমি যেন দুষ্টুমি করো না, তাহলে কিন্তু খুব রাগ করব। তুই আমায় কি মনে করছিস আপা? আমি দুষ্টুমি করি? শাহেদ আহত হলো। এই তো, এখন গিয়ে পোস্টার লিখতে বসবো। পাড়ার ছেলেদের সব বলে রেখেছি, আজ রাতের মধ্যে 200 পোস্টার লাগানো চাই। কি মনে করেছিস তুই? বলে চলে যাচ্ছিল শাহেদ। কি মনে পড়তে ফিরে এসে পকেট থেকে একখানা চিঠি বের করে এগিয়ে দিল সালমার দিকে। দিতে ভুলেই যাচ্ছিলাম, নে দুলাভাইয়ের চিঠি। হাত বাড়িয়ে চিঠিখানা নিল সালমা। আসাদ বলল, কার চিঠি? সালমা ওর দিকে না তাকিয়েই জবাব দিল, ও লিখেছে, রাজশাহী জেল থেকে। আরো কি যেন বলতে যাচ্ছিল সালমা। নীলা ডাকলো, সালমা এসো, আমাদের নাম ডাকছে। অস্পষ্ট কণ্ঠে আসি বলে চলে গেল সালমা। গতরাতের কথা সে একেবারে ভুলে গেছে। স্বামীর চিঠিখানা কত যত্ন করে রেখেছে হাতের মধ্যে। আসাদ ভাবল, আর ভাবতে গিয়ে মনটা কেন যেন ব্যথা করে উঠল তার। শাহানাকে দেখে তেমন অবাক হয়নি মুনিম, জানতো সে আসতে পারে। অবাক হলো ওর সঙ্গে ডলিকে দেখে। শাহানা বলল, ডলি এসেছে তোমার সঙ্গে দেখা করতে। প্রথমে কিছুক্ষণ একটা কথাও মুখ দিয়ে সরল না মুনিমের। অপ্রত্যাশিত আনন্দে বুবা হয়ে গেছে সে। ডলি এগিয়ে এসে এক মুঠো ফুল গুজে দিল ওর হাতের মধ্যে। কিছু বলল না, মাটিতে চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রইল। মুনিম মৃদু গলায় বলল, হয়তো দীর্ঘদিন আর তোমার সঙ্গে দেখা হবে না ডলি। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। স্বল্প অন্ধকারেও মুনিম দেখল ডলির চোখ জোড়া পানিতে ছলছল করছে। আনন্দে মনটা নেচে উঠছিল বারবার। আর সে শুধু চেয়ে চেয়ে দেখছিল ডলিকে। ডলির এমন রূপ আর কোনোদিন চোখে পড়েনি মুনিমের। আসাদ এসে ওর কাঁধের উপর একখানা হাত রাখল। তোমার বাসা থেকে কেউ আসছে মুনিম? আমেনা এসেছিল, মুনিম জবাব দিল। কাপড় চোপড়গুলো ওই দিয়ে গেছে। মা নাকি খবর শুনে কাঁদতে শুরু করেছেন। মাকে নিয়ে আমার এক জ্বালা। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল মুনিম। আসাদ সরে গেল অন্যদিকে। ওর কেউ আসেনি। মা যার নেই, দুনিয়াতে কেউ বুঝি নেই তার। হঠাৎ মরা মায়ের কথা মনে পড়ায় মনটা আরো খারাপ হয়ে গেল আসাদের। নাম ডেকে ডেকে একজন একজন করে ছেলে মেয়েদের ঢোকানো হচ্ছিল জেলখানার ভেতর। নাম ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠছিলেন ডেপুটি জেলার সাহেব। এক সময় বিরক্তির সঙ্গে বললেন, উহ, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতে ভর্তি হয়ে আছে। ওর কথা শুনে কবি রসুল চিৎকার করে উঠল, জেলখানা আরো বাড়ান সাহেব, এত ছোট জেলখানায় হবে না। আরেকজন বলল, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস আরেক ফাল্গুন। আজকে শুনলেন চতুর্থ এবং শেষ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।